ব্যবস্থাটা কি? একটা দেশের অর্থনীতিতে অর্থ ব্যবস্থা কিন্তু একটা বিশাল জিনিস, ঠিক না? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো ম্যাম এখান থেকে কি শুরু? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে স্টার্ট। আচ্ছা, বইয়ে আছে, আমি তারপর একটা ভালো একটা জায়গা থেকে পড়াচ্ছি, যেখানে নেটে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সুন্দর করে নোট করা। তো এখান থেকে পড়াচ্ছি, বইয়ের মধ্যে এরকমই আছে মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো। এগুলাই হচ্ছে তোমার কাছে যেই বই ভালো লাগে, যে বইয়ে অর্থ ব্যবস্থাটা মনে হয় আরো ভালো, ওই বই থেকে তুমি পড়তে পারো। তোমাদের বইও আছে, বইয়ের থেকেও যদি ভালোভাবে নোট করে পড়তে চাও, কয়েকটা বইয়ের হেল্প নিয়ে পড়তে পারো যেখানে অর্থ ব্যবস্থাটা আছে। তো অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন এবং সম্পদের যে বন্টনটা হয়, যে সমাজে কতটুকু উৎপাদন হবে, কোন সম্পদ কিভাবে বন্টিত হবে, কিভাবে বিনিময় হবে, একজন একজনের কাছে টাকার বিনিময় হবে, না কোন একটা প্রোডাক্টের বিনিময় হবে, বা সেবার বিনিময় হবে, কিভাবে বিনিময় হবে সেটা নির্ধারিত হয়, এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে। সেটাই হচ্ছে যে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক যে সমস্যাগুলো আমাদের সামনে আসে, সেই সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিন্তু পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। মানে আমাদের সমস্যা তো প্রথমে বের হয়, সমস্যা থেকেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থার দিকে চলে যাই। মনে করো কোনো একটা অর্থ ব্যবস্থা কিভাবে নির্ধারিত হয়, যে আমরা ওই দেশটাতে সেই অর্থ ব্যবস্থাটাই চালু হবে। ওই দেশের আর্থিক অবস্থা, ওই দেশের সমস্যা, যেমন গরিব দেশ, তাদের কাছে তো তাদের হাতে কি থাকে না, প্রচুর পরিমাণের টাকা থাকে না, ক্যাশ মানি থাকে না, তখন তারা চাইলেও কিন্তু ধনতান্ত্রিক অর্থ বাজার ব্যবস্থাতে যেতে পারে না, ঠিক না? যাদের কাছে প্রচুর ধন সম্পদ এবং প্রচুর পরিমাণে কি আছে, অর্থ সম্পদ আছে, তারাই কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দিকে যেতে পারে। তো যে কোনো একটা অর্থনৈতিক সমস্যার উপর ভিত্তি করে বা দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু অর্থ ব্যবস্থাটা গঠিত হয় বা নির্ধারিত হয়। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে কেউ বলতে পারো? না ম্যাম। বলতো, ধনতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক নাকি মিশ্র নাকি ইসলামী? ইসলামী তো নাই, আমরা জানি ইসলামিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে নাই, যে সৌদি আরবের মতো বা ইয়ের মতো ইসলামিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে নাই। কে বলতে পারো যে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে? বাংলাদেশে কি মিশ্র অর্থ ব্যবস্থা চালু আছে? সম্ভবত প্রথমটা। ধনতান্ত্রিক না, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো না। মিশ্র। হ্যাঁ মিশ্র, ভেরি গুড। কে বলছে মিশ্র? আমি ফারিয়া। ভেরি গুড। এইটা বাংলাদেশে কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থা চালু আছে। ঠিক আছে, আমরা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক গুলো পড়লে বুঝতে পারবো বাংলাদেশে আসলে কোন অর্থনৈতিক ব্যবস্থাটা চালু আছে। সাধারণত অর্থ ব্যবস্থাটাকে চারটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে ধনতান্ত্রিক, যেখানে তোমার মূলত সম্পদ থাকবে অনেক বেশি, যাদের তারাই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের পুরো অর্থ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? আর সমাজতান্ত্রিক যেটা, সেটা হচ্ছে সরকার কেন্দ্রীয় ভাবে অর্থ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে। তোমাদের হয়তো মনে হতে পারে বাংলাদেশেও তো একটা কেন্দ্রীয় সরকার আছে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তোমার বাংলাদেশের মানুষ যেমন নিজে ইনকাম করে কি করে নিজের ঘরে নিয়ে আসে না, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তুমি তোমার ইনকাম করে ঘরে নিয়ে আসতে পারবে না, ওটা তোমার সমাজকে দান করা হয়। হ্যাঁ, সমাজকে না, মানে তোমার সবাই কাজ করবে, কাজ করার পর তাদের ফান্ডটা চলে যাবে সরকারের কাছে, সরকার রেশনের মতো মানুষকে দিবে, ঘর বাড়ি খাবার এগুলো সব দিয়ে দিবে, সরকার সবকিছুই দিয়ে দিবে, রেশন পদ্ধতিতে সবকিছু দিয়ে দিবে। তখন এটা তাহলে বাংলাদেশে কিন্তু এটা চালু নেই, বাংলাদেশে কি তাহলে এটা চালু আছে? বাংলাদেশে কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু নেই। এটাতে হয় কি, যে যারা একটু গরিব থাকে বা যাদের ইনকাম কম থাকে, মানে কোনো সমাজে কোনো ভেদ থাকে না, ইনকাম তুমি অল্প পরিশ্রম করতে পারো আর বেশি পরিশ্রম করো, তোমার একই রকমের
সরকারের থেকে একই রকমের আহ আর্থিক সাহায্য পাবা বা মনে করো রেশন পাবা, তখন দেখা যায় যে যারা অনেক পরিশ্রম করতে পারে তাদের জন্য একটু কষ্টের, যে এত পরিশ্রম করে সরকারকে সব টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু যারা একদম অসহায়, যারা তাদের জন্য এটা ভালো, কোনো বিভেদ থাকলো না, সবাই সমান পাইলো, সবাই সমান খাইলো, যার যতটুকু দরকার আর সরকার তাকে ততটুকু দিল, ওইটা আর কি। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর মিশ্র যেটা যেটা হচ্ছে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের একটা মিক্সচার। আর এরপর ইসলামিক অর্থ ব্যবস্থা মানে ইসলাম, সুন্নাহ, কোরআন, সুন্নাহর আলোকে যেটা পরিচালিত হয়। তো আমরা এগুলা সম্পর্কে এখন একটু পড়ি। মূলত অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের। প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ধনতান্ত্রিক বাজার ব্যবস্থা, যেটাকে বলা হচ্ছে ক্যাপিটালিস্টিক অর মার্কেট ইকোনমিক সিস্টেম। যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, সেটা এখানে তোমার প্রতিটা ফার্ম উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। মানে এখানে সরকার বা যে কোনো দেশের রাজা এই যে কোনো একটা ফার্ম মনে করো উৎপাদন করতেছে, তাকে কি করতে যায় না, মানে হ্যাঁ আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে এই দিতে হবে, এইসব করতে যায় না। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে দিয়ে দিতে হয় এবং ওরা সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে। উৎপাদনের ক্ষেত্রে যত ইচ্ছা উৎপাদন করতে পারে, যত ইচ্ছা বন্টন করতে পারে, যত ইচ্ছা ভোগ করতে পারে। এবং বাজার ব্যবস্থা সরকারি হস্তক্ষেপ মুক্ত থাকে, অর্থাৎ সরকারের ওখানে কোনোই তোমার কি থাকে না, সরকারের ওখানে কোনো হস্তক্ষেপ থাকে না। ওইটাই হচ্ছে ধনতান্ত্রিক বাজার ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা। এই ধরনের যে বাজার ব্যবস্থায় সেখানে প্রতিটা ব্যক্তি কিন্তু কোথায় বিনিয়োগ করবে, কি বিক্রয় করবে, কি উৎপাদন করবে, কি দামে বিক্রি করবে, এটা সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে। এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে সেবা বা দ্রব্যটার বাজারে তাহলে দামটা কিভাবে নির্ধারণ হয়, এটা চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। বাজারে চাহিদা কেমন সে অনুযায়ী আমি যোগান দিব। আমি যদি যোগান বেশি দিয়ে দিই তাহলে বাজারের দাম কমে যাবে, আবার যদি যোগান পরিমাণ মতো দিই দাম মধ্যম থাকবে, আর যদি যোগান একদম কমাই দিই মানে একদম বাজারে যোগান নাই তখন দাম অনেক বেড়ে যাবে। এভাবে কি করতে পারে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যারা উৎপাদক আছে ওরা কিন্তু দামটাকে প্রচুর ভাবে নিয়ন্ত্রণ করতে পারে, ওদের যা ইচ্ছা তাই ধরতে পারে। আমি এখন বাজারে প্রোডাক্ট ছাড়বো না, তাহলে দাম এমনিতেই আকাশ উঠে যাবে। আবার যখন দাম প্রোডাক্ট বেশি, আমার প্রোডাক্ট অনেক হয়ে গেছে, আমি বাজারে ছেড়ে দিই, দাম এমনি কমে যাবে। তো এভাবে আর কি দামটাকে তারা নিয়ন্ত্রণ করে। তো এইটা যেহেতু সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তো এই ধরনের অর্থ ব্যবস্থা কোথায় চালু আছে, সাধারণত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এসব দেশ অনেক রিচ এবং তাদের প্রচুর পরিমাণের কি আছে তোমার অর্থনৈতিক সম্পদ আছে। তারাই শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালাতে পারে বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দিকে তারা যায়। তারপর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে সবকিছু সম্পদ সবসময় ব্যক্তি মালিকানাধীন থাকে। আবার হচ্ছে এখানে যেহেতু অনেকেরই উৎপাদন যেহেতু ইচ্ছা মতো করা যায়, উৎপাদন তুমি ইচ্ছা মতো ওই দেশে যে করতে পারতেছো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশে ইচ্ছা মতো বন্টন করতে পারতেছো। তার মানে অনেকেই তো তার সম্পদ জোগাড় করে অনেকে উৎপাদনে নামতে পারে, তো অবাধ একটা প্রতিযোগিতা থাকে। এবং এখানে ভোক্তার যেমন স্বাধীনতা থাকে, আবার মালিকেরও স্বাধীনতা থাকে, উৎপাদকের স্বাধীনতা থাকে, সকলেই স্বাধীনতা ভোগ করে। আবার এখানে দাম ব্যবস্থাটা নিয়ন্ত্রণ হয় কিভাবে, চাহিদা এবং যোগানের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে, মানে নিজে নিজেই এটা দামটা নির্ধারণ হয়। আবার এখানে কি হয়, মুনাফা অর্জনটা কিভাবে করা যায়, উৎপাদক থেকে যে প্রাপ্ত আয়, উৎপাদন থেকে প্রাপ্ত আয় আর উৎপাদনের মধ্যে ব্যয়ের একটা ব্যবধানকে এখানে মুনাফা হিসেবে নির্ধারিত করা হয়। এখন তুমি যদি কস্ট অনেক কমায় ফেলতে পারো তাহলে কি হবে, লাভ অনেক বেশি হবে। যদি তুমি অনেক দামে বিক্রি করতে পারো অনেক কম কস্টে এটাকে উৎপাদন করে তাহলে অনেক বড় লাভ হবে। এবং আমাদের এগুলো কি নোট খাতায় তুলতে হবে সব বৈশিষ্ট্যগুলো? বইয়ে আছে সব, তোমাদের নোট খাতায় তুলতে হবে না। আমি বললাম যদি তোমাদের এমন হয় মনে হচ্ছে বইয়েরটা আমার ভালো লাগতেছে না কিংবা ইয়েটা আমার ভালো লাগতেছে না, তখন তোমাদের কি করতে হবে, নিজের মতো করে তুমি চাইলে নোট করে নিতে পারো। অর্থ ব্যবস্থা আচ্ছা ইম্পর্টেন্ট, তখন তুমি এটা নোট করে নিতে পারো, বইয়ের মধ্যে আছে।
যে কোনো অনেক জায়গায় আছে, অনেক ইকোনমিক্স বইয়ে আছে, তারপর তোমার যে কোনো সমাজ বই আছে, ম্যাট্রিক ইন্টার অনেক বইয়ের মধ্যে তুমি অর্থ ব্যবস্থাটা পাবা। তুমি তোমার মতো করে নোট করে নিবা যে হ্যাঁ আমি জিনিসটা যেন বুঝতে পারি, ঠিক আছে, তুমি তোমার জিনিসটা যেন বুঝতে পারো, ওভাবে করে তুমি নোট আচ্ছা করে নিবা। তাহলে পড়তে সুবিধা হবে, পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধা হবে, আবার লিখতেও ইজি হবে। ইম্পর্টেন্ট টপিক, ওকে। ঠিক আছে। এরপর হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমাজের যে শ্রেণী বিভাগ গুলো আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পদের ভিত্তিতে কিন্তু সমাজে শ্রেণী বিভাগ করা হয়। হ্যাঁ, যে কার সম্পদ বেশি তাকে দেখা যায় উচ্চবিত্ত, যার সম্পদ মিডিয়াম তাদেরকে মধ্যবিত্ত, যাদের সম্পদ একদম কম তাদেরকে নিম্নবিত্ত। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা অসুবিধা হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আয় এবং সম্পদে অসমতা দেখা যায়। যে উৎপাদন করতেছে, যে সেল করতে পারতেছে, যে অনেক বেশি প্রফিট করতে পারতেছে, সে দেখা যায় কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু যে উৎপাদন করতে পারতেছে না সে সারা জীবন শ্রমিকই থেকে যায়। তার মানে সম্পদের একটা অসম বন্টন হচ্ছে, ঠিক না? এরপর এটা বলে যে এই অর্থ ব্যবস্থায় দাম যেহেতু স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার উপর নির্ভর করেই তৈরি হয়, তাহলে অ্যাডাম স্মিথ বলল যে, অ্যাডাম স্মিথের ভাষা অনুযায়ী অ্যাডাম স্মিথ বলল যে এখানে আসলে একটা অদৃশ্য হাত দ্বারা বাজারটা ব্যবস্থা পরিচালিত হয়। একটা উনি বলছে একটা, যদিও আমরা মনে করি যে এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, কিন্তু এখানে আসলে একটা ইনভিসিবল হ্যান্ড দেখা যায়। এখানে দেখো যে মালিক পক্ষ যদি চায় সে কিন্তু চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, চাহিদার পরিমাণ সে হ্রাস করতে পারে, আবার চাহিদা বাড়াতে পারে। তাহলে কি আসলে স্বয়ংক্রিয়ভাবে এই দামের উঠানামাটাকেই উনি অদৃশ্য হাত দ্বারা আখ্যায়িত করেছেন। ঠিক আছে, এটা গেল তোমার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সবাই বুঝতে পারছো তো, তাই না? জি মিস। এবার আমরা চলে যাই যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা যেটা নির্দেশনামূলক অর্থ ব্যবস্থা বলে, সোশ্যাল ইকোনমিক সিস্টেম। হ্যাঁ, সোশ্যাল ইকোনমিক সিস্টেমে চলে যাই। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটা নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে তোমার যেটা ধনতান্ত্রিকে ছিল প্রচুর পরিমাণে সম্পদ থাকবে এবং তারা সম্পদ উৎপাদন করবে, মুনাফা করবে, সম্পদ বাড়াবে, এ ধরনের একটা অর্থ ব্যবস্থা ছিল। এটা সরকারের কোনো স্বাধীনতা নাই, সরকার হয়তো একটা নির্দিষ্ট ট্যাক্স বা একটা পেলেই খুশি। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা পুরোটাই উল্টা। এখানে তাহলে কি করা হয়? সম্পদ এবং উৎপাদন উপকরণ মালিকানা রাষ্ট্রের এবং সকল অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত দ্বারা যে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থ ব্যবস্থা। অর্থাৎ সরকার তোমার যত সম্পদ উৎপাদন উপকরণ সবকিছু সরকারের কাছে থাকবে, সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ফ্যাক্টরি হলে সরকারি ফ্যাক্টরি, স্কুল হলে সরকারি স্কুল, তারপর সবকিছু সরকারি, মানে তোমার এখানে সরকারের মালিকানা দিয়ে বাহিরে কিছুই থাকবে না। তাহলে সবকিছু সরকারের কথা মতো চলবে, সবকিছু সরকারের ইশারায় চলবে। মোট কথা সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে। এই অর্থ ব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারণে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থাও একটা ভূমিকা থাকে না। এখানে উৎপাদিত দ্রব্য ভোগ এবং বন্টনের ক্ষেত্রে রাষ্ট্র যেভাবে নিয়ন্ত্রণ করে ঠিক সেভাবেই এটা নিয়ন্ত্রিত হয়। যে আমরা একটা দেশের নাম শুনি এখন খুব বেশি, যেটা হচ্ছে কি বলতো, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কি হয়, ওরা তোমার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত করে। এছাড়া চীন, কিউবা, উত্তর কোরিয়া এগুলা তোমার সমাজতান্ত্রিক অর্থনীতিতে চলে। তো প্রথম যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা যিনি চিন্তা করেছিলেন তিনি হচ্ছেন কি ভ্লাদিমির লেনিন। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন একটা ছিল সংগঠনের মতো, যারা তোমার প্রথম 1917 সালে সমাজতন্ত্রটাকে প্রতিষ্ঠা করেছে। সমাজতন্ত্রের একটা ধারণা দিছিল লেনিন। উনি বলছিল যে সমাজে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কারণে এত বিভেদ, এত মানুষ না খেয়ে থাকে, তাহলে এমন একটা অর্থ ব্যবস্থা আমরা কেন কায়েম করি না যেটার মধ্যে তোমার কোনো অভাব থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না। তো সেটা তাহলে কিভাবে করা যায়? সেটা হচ্ছে যদি সরকার নিয়ন্ত্রণ করে, সরকার সবাইকে খাবার দেয়, সরকার সবার খাবার দায়িত্ব নিয়ে থাকে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তো কেউ একদম আঙ্গুল ফুলে কলা গাছও হয়ে যাবে না, কেউ আবার না খেয়েও থাকবে না। তো উনি এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটাকে ধারণাটা আমাদেরকে দিছিল। পরে শেষে পৃথিবীর অনেকগুলো দেশ এটাকে চালু করছিল, যেমন কিউবা, চীন, উত্তর কোরিয়া এগুলা। হ্যাঁ,
পূর্ব জার্মানি এসব দেশ কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা তাদের দেশে চালু। এখনো চীনে এই জিনিসটা আছে, ওদের একটা রাজা থাকে বা ইয়ে থাকে, প্রধানমন্ত্রীর মতো অনেকটা, তারা তাদের পুরাটা অর্থ ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাহলে কি কি বৈশিষ্ট্য আছে? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সবকিছুই রাষ্ট্রের মালিকানা থাকবে। তারপর যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সবকিছু, দ্রব্য সেবা মান নির্ধারণ, মজুরি কত হবে, যেহেতু সরকারি ফ্যাক্টরি, মজুরি তো সরকারি নির্ধারণ করবে, উৎপাদন কতটুকু হবে, দেশের যতটুকু মানুষের যা চাহিদা তাই উৎপাদন, আবার যতটুকু চাহিদা তাই বন্টন। তার মানে এখানে দাম কোনো ব্যাপার না, সরকার উৎপাদন করতেছে, সরকারই ডিস্ট্রিবিউট করতেছে, দাম কি কোনো এখানে ফ্যাক্টর? দাম কিন্তু এখানে কোনো ফ্যাক্টরি না। তো এছাড়া এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সামাজিক কল্যাণ। মোট কথা সমাজের কল্যাণ নিশ্চিত করাই সামাজিক অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া এখানে যে তোমার কতটুকু ভোগ হবে, কতটুকু উৎপাদন হবে, এটা সবকিছুই রাষ্ট্রীয় ভাবেই নির্ধারিত হয়। আবার এখানে দাম ব্যবস্থার তো থাকেই না, যেহেতু একটা দেশ যতটুকু চাহিদা ততটুকুই উৎপাদন হয়, ততটুকুই বন্টন হয়, তাহলে দাম তো দরকারই নেই, সরকার দিচ্ছে, এখানে তো আমার দাম নিয়ে কি যায় আসে? সরকারই এটা নিজেই এটাকে উৎপাদন খরচ হিসেবে, সে যেহেতু দেশের মানুষের সবগুলা ইনকাম সে নিয়ে নিচ্ছে, ওই টাকা দেশে জিনিস উৎপাদন করবে, আবার দেশের মানুষের মধ্যে দিয়ে দিবে। তাহলে এখানে দামের কোনো ফ্যাক্টরি নাই। তারপর হচ্ছে যে মুদ্রাস্ফীতির একটা অনুপস্থিতি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলে, যেটা পিওর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ওখানে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণই থাকে না। দাম ব্যবস্থা এখানে অনুপস্থিত, মানে দাম ব্যবস্থা নাই, এখানে কোনো দাম বলতে কিছু নাই, সেখানে মুদ্রাস্ফীতির কোনো উদ্ভব ঘটে না। ঠিক আছে, এখানে মুদ্রাস্ফীতি যেহেতু তোমার দাম নাই, কোনো কিছুর দাম নাই, তোমার একটা ইয়ে নাই, কোনো কিছুর দাম যদি না থাকে মুদ্রাস্ফীতি হবে কিভাবে? মুদ্রাস্ফীতি আমরা কোনটাকে বলি? যখন তোমার টাকার মূল্য কমে যায় বা বেড়ে যায়, যেখানে টাকায় বিনিময় হয় না সেখানে আর টাকার মুদ্রাস্ফীতি কিভাবে হবে? এটা তো শোষণহীন সমাজ ব্যবস্থা বলে, যে পিওর যেটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেটাতে কিন্তু আসলে কোনো শোষণ থাকার কথা না। তারপরও যে পৃথিবীর যেসব দেশ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ফলো করে, বেশিরভাগই পিওর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ফলো করে না দেখে সেসব সমাজে শোষণ বঞ্চনা থাকে। মানে ওরা দেখা যায় নামে মাত্র সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ফলো করে, কিন্তু আসলে 100% সে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ফলো করে না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু মৌলিক অর্থনৈতিক অনেক সমাধান করা যায়, এটা আমরা যেটা পড়লাম, তো এটা তোমরা পড়বা, বইও আছে, ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য, এগুলা খুব সুন্দর করে নোট করবা। ধনতান্ত্রিক সাথে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিকের সাথে বা ধনতান্ত্রিকের সাথে মিশ্র অর্থ ব্যবস্থার পার্থক্য, ইসলামিক অর্থ ব্যবস্থার পার্থক্য, পার্থক্যগুলা এভাবে সুন্দর করে পার্থক্যের বিষয় দিয়ে দুইটা ভাগে ভাগ করে পার্থক্যের বিষয় এক সাইডেও দিতে পারো, মাঝখানেও দিতে পারো, সুন্দর করে বিষয় দিয়ে লিখবা, তাহলে তোমরা জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবা। যেমন এখানে সংজ্ঞা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক শ্রেণীবিন্যাস, অবাধ প্রতিযোগিতা, এছাড়া আমরা আরো অনেক জিনিস বুঝতে পারি, যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পড়ছি ওখান থেকে আমরা কয়টা পার্থক্য লিখতে পারি, পারি না? যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমাজে কিন্তু সবাই শোষক শ্রেণী, শোষণ শ্রেণী দেখা যায়, কিন্তু সমাজতান্ত্রিকে কি দেখা যায় না? শোষক শ্রেণী, শোষণ শ্রেণী দেখা যায় না। হ্যাঁ, এক জাতি শোষক হিসেবে কাজ করে, আরেক জাতি শোষণ হয়, তো ওই জিনিসটা দেখা যায় না, বিভেদ দেখা যায় না, ঠিক না? আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেহেতু তোমার কি করে, এখানে তোমার সমাজ কল্যাণের দিকে ইয়ে হয়, কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজ কল্যাণ না, বরং কিছু মানুষকে কি করে ধনী করার দিকে এই অর্থ ব্যবস্থাটা ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলো পার্থক্যগুলো লেখা যায়, একটা একটা সাবজেক্ট পার্থক্যটাকে লিখে ফেলবা, পরে সাবজেক্ট তুমি এটা পড়ে সাবজেক্ট লিখে ফেলবা, ঠিক আছে? এভাবে করে লিখলে সুন্দর অনেক। করে ফেলবো? হুম, এই সবগুলা কি নোট করে ফেলবো প্রথম থেকে যেগুলো পড়াচ্ছিলেন মানে আজকে? নোট করো, বইও আছে, চাইলে নোটও করতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে নোট কোনটা করবা, মনে হচ্ছে তোমার বই ঠিক আছে, বইয়ে যতটুকু আছে এতটুকু লিখলেই তোমার জন্য তোমার মনে হচ্ছে এনাফ, তাহলে আর নোট করার দরকার নেই। আর যদি মনে হয় যে হ্যাঁ বলো, ক্লাসটার পরে কি আজকে ভিডিও দেওয়া হবে? ইচ্ছা তো আছে, আমি রেকর্ড করতেছি, আমি দিয়ে দিব। ভিডিও দিলে পরবর্তীতে কি বুঝতে সুবিধা হয়, নেটে তো অনেক সময় কেটে কেটে আসতেছে কথা, তাই। হ্যাঁ, আমি দিয়ে দিব।
ঠিক আছে, তারপরে আমরা চলে যাই যেটা মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা বললাম মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংমিশ্রণ। তাহলে চলো দেখি কিভাবে মিশ্রণটা করে। তো মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন, ভোগ, বন্টন ইত্যাদি অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো আছে এগুলা সরকারি নিয়ন্ত্রণের সাথে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার একসাথে মিশ্রণ করে ঘটে, সেটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণও থাকবে, আবার বাজার ব্যবস্থাও থাকবে স্বয়ংক্রিয়। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হবে, কিন্তু যখন দেখবে যে সরকার দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে, যেমন আমরা মাঝখান দিয়ে কি হয়েছিল, লবণ 200 টাকা করে কেজি হয়েছিল না, পেঁয়াজ, লবণ, এই যে জিনিসগুলোর দাম হঠাৎ করে বেড়ে গেছিল না, 200 টাকা করে 300 টাকা করে কেজি হয়ে যাচ্ছিল, 250 টাকা করে পেঁয়াজ। তো সরকার ওটা নিয়ন্ত্রণ করে ফেলছে না, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণও বজায় থাকে, সেটাই হচ্ছে মিশ্র একটা অর্থ ব্যবস্থা। তার মানে আমাদের বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে। তো এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক সিদ্ধান্ত কিন্তু ব্যক্তি বা ফার্ম বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে, আবার সরকারও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সবকিছুই নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু তোমার মনের মতো না, এটা সরকারও কিন্তু নিয়ন্ত্রণ তোমার উপর থেকে করতে পারে। এই জিনিসটাও কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আছে, মানে মাথার উপর সরকার নামে একটা জিনিস থাকবে। তো বর্তমানে সময় কোনো অর্থনৈতিক ব্যবস্থায় একদম বিশুদ্ধ বা ধনতান্ত্রিকও বলা যায় না, বিশুদ্ধ একদম সমাজতান্ত্রিকই বলা যায় না। বেশিরভাগই হচ্ছে গণতান্ত্রিক দেশ এই দুই ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ দেখা যায়। মিশ্র অর্থনীতি যে বাংলাদেশ সহ ভারত, কানাডা, যুক্তরাজ্য, জাপান, বিভিন্ন বেশিরভাগ দেশেই তোমার এই মিশ্র অর্থ ব্যবস্থাটাই দেখা যায়। এখানে বৈশিষ্ট্যগুলা কি কি দেখো, প্রথমে হচ্ছে সম্পদের মালিকানা ব্যক্তির পাশাপাশি সরকারও মালিকানাধীন হয়। হ্যাঁ, কিছু আমরা দেখি না, কিছু জিনিস সরকারি কোম্পানি, কিছু হচ্ছে বেসরকারি কোম্পানি, কিছু হচ্ছে সরকার নিয়ন্ত্রিত কোম্পানি, আবার কিছুতে দেখা যায় সরকার অর্ধেক তারপর বেসরকারি অর্ধেক, এভাবে করে দুইজনের মালিকানায় চলতে থাকে। এটাই হচ্ছে সম্পদের মালিকানাটা। সরকারও হতে পারে, বেসরকার হতে পারে, দুজনের সংমিশ্রণেও হতে পারে। তারপর হচ্ছে ব্যক্তিগত এবং সরকারি খাতের একটা সহ অবস্থান থাকে। শুধুমাত্র ব্যক্তিগত খাত থাকবে না, শুধুমাত্র সরকারি খাত থাকবে না। ব্যক্তিগত খাত থাকে হচ্ছে ধনতান্ত্রিকে, আর শুধুমাত্র সরকারি খাত থাকে তোমার হচ্ছে সমাজতান্ত্রিকে। দুইটা সহ অবস্থান থাকা মানেই হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এরপর যে এখানে অর্থনৈতিক পরিকল্পনাটা সাধারণত কেন্দ্রীয় পরিকল্পনা থাকে, তবে বেসরকারি উদ্যোক্তাদের যে একটা উন্নয়ন পরিকল্পনা, এটা কিন্তু রাষ্ট্রীয় পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়। দেখবা বাংলাদেশে যখন একটা পরিকল্পনা করা হয়, মন্ত্রীরা কিন্তু প্রথমে ব্যবসায়ীদের সাথে বসে বা বেসরকারি উদ্যোক্তার সাথে বসে, আপনাদের সুযোগ সুবিধা কোনটা দিলে ভালো হয়, ট্যাক্স রেট কত রাখলে ভালো হয়, এ ধরনের একটা ব্যাপার থাকে। ওরা আলাপ আলোচনা করেই তারপরেই কিন্তু তোমার অর্থনৈতিক পরিকল্পনাটা ঠিক করে। তারপর এখানে দাম ব্যবস্থাটা কিভাবে নির্ধারিত হয়, এখানে দাম ব্যবস্থাটা স্বয়ংক্রিয়ভাবে চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। তবে সরকার যে রাষ্ট্রীয় যদি কোনো প্রয়োজন দেখা যায়, দেখুন দাম অনেক বেড়ে যাচ্ছে পেঁয়াজের, মানুষ কিনতে পারতেছে না, তখন কিন্তু সরকার দাম ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এমন না যে আমি আজীবনই এই দামে বিক্রি করতে পারবো। সরকার নিয়ন্ত্রণ করলে, সরকার যদি বলে হ্যাঁ পেঁয়াজের দাম এখন 100 টাকা করে কেজি, সাথে সাথে 200 টাকা 250 টাকা থেকে পেঁয়াজের দাম কিন্তু 100 টাকা নির্ধারণ হয়ে গেল। সরকারও নির্ধারণ করে দিতে পারবে, ওইটা কিন্তু মেনে চলতে হবে, ঠিক না? তারপর দেখা যায় ম্যাজিস্ট্রেট নামায় দেয়, অর্থাৎ সরকার কিন্তু তখন এটাকে দাম ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতেছে। এরপর স্বাধীনতা তো অবশ্যই দেখা যায়, একটা ব্যক্তি তার পছন্দ মতো তার ফার্মটাকে চালাতে পারে, তবে সে যদি এমন কিছু করে, বেআইনি কিছু করলো বা এমন কিছু করলো যেটা সমাজের ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে পারে। আবার এখানে যে মিশ্র অর্থ ব্যবস্থায় যে বন্টন ব্যবস্থাটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি মালিকাধীন একটা বন্টন ব্যবস্থা এখানে বিদ্যমান দেখা যায়। আর যেহেতু জাতীয় আয়ের একটা সুষম বন্টন এখানে নিশ্চিত করা হয়, এখানে অনেক সময় দেখা যায় যে জাতীয় যে আয়টা হয়, একটা মানুষ ইনকাম করতেছে, ইনকামটা যে সবাই সমান করবে ব্যাপারটা এরকম না, সরকার সেটা হয়তো নিশ্চিত করতে পারে না, তবে কি করতে হয়, ট্যাক্স দিতে হয়। তো সরকারকে আমরা ট্যাক্স দেই, যেসব জায়গায় যেসব মানুষ ডিপ্রাইভ আছে, বঞ্চিত আছে, যেসব জায়গায় লাগতেছে, একটা রাস্তা করতে পারছে মানুষ, সেই রাস্তাগুলো হচ্ছে হ্যাঁ বন্ধ।
ইনকাম করতেছে বেশি তার ট্যাক্স বেশি দিচ্ছে, আর যারা ইনকাম করতেছে ট্যাক্স কম দিচ্ছে, যেসব এলাকা থেকে বেশি ট্যাক্স পাওয়া যায় সেখানে বেশি উন্নয়ন হচ্ছে, এটা আর কি। হ্যাঁ, ব্যবস্থাটা এরকম। তারপর মিশ্র অর্থ ব্যবস্থায় আহ, কিছু অর্থ সমস্যার সমাধান করা যায়, এটা করতে পারে ইম্পর্টেন্ট কিছু না। যে এরপর আমরা ইসলাম অর্থ ব্যবস্থায় চলে যাই। আমরা জানি বাংলাদেশে অনেক বেশি মানুষ, 80% মানুষই হচ্ছে ইসলাম ধর্ম অনুসারী, ঠিক না? তো ইসলাম একটা, আমরা জানি, পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে সকল সমস্যার সমাধান আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পেয়ে থাকি। মানুষের মানব জীবন এবং সমাজের প্রতিটা ধাপেই কিন্তু প্রয়োজনীয় বিধি বিধান এবং পথ নির্দেশনা প্রদান করা হয়। কোরআন শরীফে কিন্তু মানুষ কিভাবে কি সম্পদ থেকে শুরু করে সবকিছু কিন্তু দেওয়া আছে, কিভাবে মানুষ জীবনযাপন করলে ভালো থাকবে, কিভাবে মানুষ জীবনযাপন করলে কম অসুবিধার সম্মুখীন হবে, সমাজে বৈষম্য কম আসবে, সবকিছু নিয়ে কিন্তু কোরআন এবং সুন্নাতে আলোচনা করা আছে। তো ইসলামিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা শরিয়ার আলোকে প্রতিষ্ঠিত প্রধানত, হচ্ছে তোমার কোরআন এবং সুন্নাহ। যেকোনো একটা সমস্যা করলে কোরআন এবং সুন্নাহর আলোকে যে থাকবে সমাজের প্রতি, সে এটাকে হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে। তো যে অর্থ ব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক কার্যাবলীটা পরিচালিত হয় এবং কোরআন এবং সুন্নাহর আলোকে অর্থনৈতিক সকল সমস্যার সমাধান করা হয়, তাকেই বলা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায়, যেটা আল্লাহর নৈকট্য লাভের আশায় মানুষ কিন্তু জাতি এবং সমাজের সম্পদের ব্যবহার এবং নিয়ন্ত্রণ নিয়ে মানুষের আচরণ বিশ্লেষণ করা হয়। এখানে তোমার যে কোনো কিছু যখন তুমি উৎপাদন করবা, তখন বলবে যে হ্যাঁ আপনারা সবসময় ভালো প্রোডাক্ট উৎপাদন করবেন, সমস্যা থাকলে কাস্টমারকে দেখায়, তারপর সেল করবেন। কেউ যদি বেশি দামে কিনতে চায় কিন্তু তাকে সমস্যাটা দেখায় যে হ্যাঁ আমার প্রোডাক্টে সমস্যা আছে, সবকিছু এবং আলোকে পরিচালিত হবে, তোমার একটা লাভ হবে। কোরআন বলছে হ্যাঁ লাভ করো, তবে পরিমিত, কাউকে ঠকায়ও না, এভাবে লাভ করতে বসে। সুদ, এখানে সুদ থাকবে না, ঠিক আছে, হালাল হারামের একটা বিধান থাকবে। তো এইভাবে ইসলামিক অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। তো ইসলামিক অর্থ ব্যবস্থায় যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, প্রথমে হচ্ছে এটা সম্পদের মালিকানা বলতে আমরা যেহেতু ইসলামিক যারা আমরা একটা জিনিস জানি যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক কে বলতো? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আমরা ইসলাম ধর্মানুসারী দেখে বিশ্বাস করি। অন্য কোনো ধর্মের মানুষকে বিশ্বাস করে না মিস। করে না। অর্থাৎ যে ইসলামিক অর্থ ব্যবস্থার মূল কথাই হচ্ছে তোমার আসমান জমিনে যা কিছু আছে তার সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, এবং তার প্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ আমাদের ব্যবহার করতে হবে এবং হেফাজত করতে হবে। হারামের একটা বিধান থাকবে ইসলামিক অর্থ ব্যবস্থায়, যেটা তুমি হালাল কাজ করতে হবে, হালাল ইনকাম করতে হবে, সবকিছু হালাল হতে হবে। যে জিনিসটা হারাম হয়ে যায় সেটা তুমি খেতে পারবে না। সুদ, হ্যাঁ, উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে তোমার অবশ্যই এবং বিনিময়ের ক্ষেত্রেও যে হালাল হারামের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে। ইসলাম বিধান অনুযায়ী অবশ্যই হালাল পথে অর্জন করতে হবে, অর্থাৎ ধরনের যে বেআইনি কাজগুলোকে এই আইনের মাধ্যমে কিন্তু ডিসকারেজ করা হয় এবং হারাম পথে উপার্জনটা বর্জন করতে হবে। এরপর সম্পদের বন্টন কিভাবে হবে ইসলামিক অর্থ ব্যবস্থায়? এটা হচ্ছে যে ধনীদের নিকট থেকে আমরা যে জাকাত আদায় করি, সরকার নেয় ট্যাক্স, আর ইসলাম বলে জাকাত নাও। ইসলামে ওটার নাম হচ্ছে জাকাত, নিয়ে গরিবদেরকে দান করো। তাহলে কি থাকবে না সমাজে কোনো, এবং গরিব লোকটা যখন জাকাতের অর্থ পেয়ে কি করবে, যে কোনো একটা ভালো কাজ করবে, ব্যবসা করবে, তার আর্থিক অবস্থার উন্নয়ন হয়ে যাবে। হ্যাঁ, এখানে ধনীদের নিকট থেকে অর্থ আদায় করে তা দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা করে। তাহলে এইটার বন্টনটা করবে কে? সরকার বন্টন করবে। ইসলামিক অর্থ ব্যবস্থায় যে প্রধান থাকবে তারা তার নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে জাকাতগুলো কালেক্ট করে গরিবদের মাঝে বিতরণ করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে এমন করবে যেখানে কোনো সমাজে কোনো বিভেদ থাকবে না। তো এই বন্টনের উদ্দেশ্যে যে হাতিয়ার গুলো ব্যবহৃত হয় তাদের মধ্যে জাকাত, ওরস, সাদকা আর খারাজ, ঠিক আছে। এরপর এখানে নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত হবে?
এখানে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য তোমার যেহেতু ইসলামিক অর্থ ব্যবস্থায় সুদ ঘুষ এগুলা কালোবাজার এগুলা হচ্ছে সম্পূর্ণ নিষেধ। কেউ চুরি করলে কি হবে, বলে না ইসলামিক অর্থ ব্যবস্থায় কেউ চুরি করলে তার হাতটা কি হয়, কেটে দেওয়া হয়, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ করে কাউকে খুন করে তাহলে তাকে সবার সামনে কি করা হয়, তার গলাটা কি করে হয়, এক কোপে কেটে দেওয়া হয়। কেটে দেওয়া হয়, অর্থাৎ তাকে জনসম্মুখে। তো মানে শাস্তিটাই এত কঠিন থাকে যে মানুষ অন্যায় করার আগে কয়শো বার 100 বার চিন্তা করে যে আমার যদি হাতই কেটে দেয় আমি কি করবো, তাহলে আমি কখনোই চুরি করব না, ঠিক না? তো এখানে দরিদ্র জনগোষ্ঠীকে একটা জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খাদ্য বস্ত্র বাসস্থান যে যারা অর্থশালী সম্পদশালী থাকে তারা দিয়ে থাকে, আবার তারা জাকাত হিসেবেও টাকা দিয়ে থাকে, এবং সরকারকে তো অবশ্যই একটা ট্যাক্সের মতো একটা টাকা দেওয়া দেওয়া হয়, হ্যাঁ দিয়ে থাকে এখানে। তো কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও প্রত্যেককে সমান একটা সুযোগ দেওয়া হয়। আমাদের ইসলামে বলছে তুমি যা খাও তোমার যে ঘরে যে কাজ করে বা তোমার যে কর্মী তাকে সেটাই খাওয়াও, ঠিক না? এটা আমাদের ধর্মে আছে। অর্থাৎ তোমার তোমার যে দ্বারা কর্মক্ষেত্রে যারা নিয়োগ করবা তাদেরকেও তোমার সমান সমান সুযোগ দিতে হবে, ঠিক না? তুমি তোমার প্রাপ্যটা নিবা, তুমি তোমার লাভটা নিবা, কিন্তু তুমি তোমার যারা কর্মী আছে যাদের কারণে তুমি লাভটা করতে পারছো তাদেরকেও তুমি একটা অংশ দিবা। তো এই ধরনের অর্থ ব্যবস্থায় সরকার কর্তৃক যে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তাটা একটা বজায় রাখা হয়, যেহেতু চুরি টুরি এগুলো থাকে না, কালোবাজারি থাকে না। তো আমরা শুনি অনেক সময় সৌদি আরবে মানুষজন দোকান খুলে, স্বর্ণের দোকান খুলে ওরা নামাজ পড়তে যায় উইথাউট এনি, মানে কোনো মানুষকে বসায় রেখে যেতে হয় না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তোমরা ওই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ চুরি করতে ভয় পায়। তো এইটা আর কি। এরপর আছে যে শ্রমের মর্যাদা। ইসলামের শোষণটা নিষিদ্ধ, এখানে শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে, এটা ইসলামে একটা বড় ইয়ে আছে যে শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দিতে হবে, এটা তুমি দেরি করতে পারবা না, মানে এত তাড়াতাড়ি দিতে বলছে, কাজ শেষ সাথে সাথে মজুরি। তো দাম ব্যবস্থা, এখানে একজন সরকার বা অন্য কোনো একক পক্ষ দাম নির্ধারণ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে, সরকারও করতে পারে বা যে কোনো একটা পক্ষ নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। তবে এখানে যেটা হয় দাম নির্ধারণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এখানে যদি কেউ যেন শোষণ না হয়, ঠিক আছে, কারো যেন না বেশি, কেউ যেন লাভ করো কিন্তু কাউকে ঠকানো যাবে না, ঠিক আছে? এই জিনিসটা এখানে ইসলামিক মেন্টালিটিতে দামটা নির্ধারিত হয় স্বয়ংক্রিয়ভাবে অবশ্যই। এটা হচ্ছে তোমাদের মোটামুটি এতটুকু পড়লেই হবে।